সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় নয়া মোড়। র্যাঙ্ক জাম্প করা চাকরিহারারা এসএসসির নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবে না, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশেই ফের ধাক্কা আরও বিপাকে এসএসসির র্যাঙ্ক জাম্প করা চাকরিহারারা। এসএসসির দেওয়া হিসেব অনুযায়ী নবম দশমের র্যাঙ্ক জাম্প করা চাকরি 185 এবং একাদশ দ্বাদশের র্যাঙ্ক জাম্প করা চাকরি 39 জনের। র্যাঙ্ক জাম্প যেটা একটা ইস্যু ছিল, ওএমআর একটা ইস্যু ছিল, তো তারা যাতে পরীক্ষায় না বসতে পারে সেটাই স্বাভাবিক হওয়ার কথা। কারণ পরীক্ষাটা প্রথম কথা আমরা মানছি না, কারণ আমরা একবার যোগ্যতা নিরিখে এখানে এসেছি। আজ 10 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই, তারা যদি পরীক্ষায় বসে এবং তারাও যদি সেখানে সুযোগ পায় তাহলে বারবার দুর্নীতিটা হতেই থাকবে। তো যারা দুর্নীতি করেছে তারা বাদ যাক, এবং যারা পরবর্তীকালে যে সমস্ত যোগ্য প্রার্থী আছে তারা পরীক্ষায় বসুক, তারা চাকরি পাক, এটাই চাইবো। র্যাঙ্ক জাম্পদের ক্ষেত্রে করা হয়েছে সেটা খুবই স্বাভাবিক ছিল, কারণ অলরেডি এটা নিয়ে একবার হয়েছে, কারণ ওরা প্রমাণিত টেন্টেড, মানে সেটা সিবিআই একটা চার্জশিট জমা করেছে, বহুদিনের তথ্য কালেক্ট করেই তো করেছে যেটা করেছে। তো সেখানে অযোগ্যদের লিস্ট আলাদা করে দেওয়া ছিল, বাকি যারা আছে তারা যোগ্য, এই কথাও বলা হয়েছিল কোর্টে। কিন্তু তারপরেও সিবিআই এটা বলার পরেও কিন্তু প্যানেলটা ক্যান্সেল হয়েছে, এটাই তো আমাদের কাছে দুর্ভাগ্যজনক। সুপ্রিম কোর্টের যে যাদেরকে নিয়ে উনি রায় দিয়েছেন তাদের ব্যাপারে আমার কোনো বলার নেই, কারণ হচ্ছে তাদের সঙ্গে আমাদের কোনো আমরা সম্পর্কিত নই। তারা নিয়োগ পরীক্ষা, সেটা সুপ্রিম কোর্ট যেটা ভালো বুঝবেন সেটা, কিন্তু আমাদের দুটো জায়গা। এক নম্বর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমাদের সমস্যা আছে, নিয়োগ প্রক্রিয়া আমরা চাই না, কারণ আমরা অলরেডি আমাদের যোগ্যতার পরীক্ষা দিয়ে এখানে এসেছি। র্যাঙ্ক জাম্প যারা করেছে তারাও তো অবৈধভাবেই নিযুক্ত হয়েছে, তো তাদের তো পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়, কারণ যে সাদা খাতা জমা দিয়েছে সে র্যাঙ্ক ওয়াইজ তো সে অনেকটাই নিচে, একদম জিরো লেভেলের। এবার এক ধাপ দু ধাপ আপনি যেভাবেই র্যাঙ্ক জাম্প করুন সেটা কিন্তু বেআইনি, তো তাদের তো পরীক্ষায় বসতে দেওয়া উচিত একদমই না আমার মনে হয়। মাননীয় বিচারপতি একটা অবজারভেশন দিয়েছে, যেটা আমরা বলছি যে তোমার অধিকার আছে ভাই, কিন্তু তা বলে এই না ভেঙে দেবো, চুরি দেবো, পুলিশকে মারবো, পাবলিক সার্ভেন্ট মারবো, আটকে দেবো, রাস্তা আটকে দেবো, এগুলো হবে না। জজ সাহেব একই কথাও বলেছে, উল্টো দিকে সেন্ট্রাল পার্কে 50 থেকে 100 জন করে থাকবে রোটেশনালি, 5,500 লোক থাকতে পারে। সরকার থেকে কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে, টয়লেট অ্যারেঞ্জমেন্ট করে দেবে। টিচারের বাইরের লোক তো এসছে, তাদের বিরুদ্ধে তো পুলিশ তো কেস শুরু করেছে, তারা পর্যন্ত এত এখন তো প্রমাণিত। শুধু টিচার নেই, টিচারের বাইরের লোক প্রচুর রয়েছে। আন্দোলনকারীদের হাজিরার নির্দেশ হাইকোর্টেরও। পুলিশি তলব নিয়ে হাইকোর্টে মামলা এবং মামলা করেন 2 আন্দোলনকারী। আজ সকাল 10টাতে হাজিরার নির্দেশ হাইকোর্টের। কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, মৌখিক নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রক্ষা কবচ মামলায় কড়া পর্যবেক্ষণ বিচারপতির। শিক্ষকের মতো আচরণ করুন, মন্তব্য বিচারপতির। আন্দোলনকারীদের হাজিরা নির্দেশ হাইকোর্টেরও। পুলিশি তলব নিয়ে হাইকোর্টে মামলা করেন 2 আন্দোলনকারী। আজ সকাল 10টাতেই হাজিরা নির্দেশ হাইকোর্টের। জন্মের 15 বছর পর বাবা বদল, হাইকোর্টের নির্দেশে নতুন বাবা পেল কিশোর। জন্মের 15 বছর পর সরকার থেকে চ্যাটার্জি হলো পদবী। বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশেই বাবা বদল। কলকাতা পুরসভাকে জন্ম শংসাপত্র বদলের নির্দেশ, আর আবেদনে 2 সপ্তাহের মধ্যে পদক্ষেপের নির্দেশ পুরসভাকে। 2010-এর জন্মের আগেই মা বাবার ডিভোর্স, মাকে ফের বিয়ে করলেও ছেলের পদবি থাকে এবং প্রাক্তন স্বামীরই। হাইকোর্টের নির্দেশে শেষমেশ জুটল পালক পিতার পদবি। বাগডোগরা যাওয়ার পথে চা বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে শ্রমিকদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা মমতার। আর চা শ্রমিকদের স্বাস্থ্যের খোঁজও নেন মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের শাড়ি উপহার দিলেন। ज्यादा काम करेगा ना, ज्यादा काम नहीं करेगा तो 9 बजे तक क्यों करेगा? 5:30 बजे 7:30 क्यों इतना टाइम क्यों? कुछ पूछने तो नहीं पाया, पर उससे मिलकर अच्छा लगा। पूछ रहा था मतलब यहाँ पे कितना बजे तक काम कराते हैं और क्या क्या देता है, ऐसे पूछ रहा था। हाँ, साड़ी दिया, बहुत खुश, मतलब एक चमत्कार हो गया, जैसे कि आया हम लोग को तो कुछ अंदाजा ही नहीं था, जैसे आ गया हम लोग का पीछे से ही, तो हम लोग को देख के पूरा हैरानी भी हो गया और खुशी भी हो गया हम लोग।
ऐसे साड़ी दिया और पूछ रहा था कितना बजे खाना खाती है। इससे पहले सीएम को देखे थे ऐसे कुछ? टीवी में देखा था ऐसे, मतलब साड़ी उड़ी दिया, बच्चों सबको खिलना उलना दिया और कैडबेरी दिया बच्चों सबको। कैसा लगा? बहुत अच्छा। আসছি পরবর্তী খবরে। প্রতি বছর বর্ষায় দুর্যোগে দুর্ভোগ, কোথাও প্লাবন, কোথাও নদীর ভাঙন, আর এই নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকারও নির্দেশ দিলেন। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সামনেই বর্ষা, প্রতি বছরেই বর্ষাতেই দুর্ভোগ। কখনো সিকিম অথবা ভুটানে নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভাসে, কখনো আবার ঝাড়খণ্ডের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা, নদী ভাঙন। এটাই চেনা ছবি। উত্তরকন্যার বৈঠক থেকেই দুর্যোগ সামাল দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে, তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল? এটা এনটিপিসি কে জিজ্ঞেস করো। আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম, আমরা পারলাম না। খবর আমিও রাখি, কাদের থ্রুতে রাখা হয় এবং কাদের দিয়ে রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা শুনেছি আমি, খবর আমাদের কাছেও আসে। বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। রাজ্য, জেলা, ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট। সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে থাকতে হবে। এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। সিকিম, ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে, ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে। আমি উত্তরকন্যাতেও একটা করতে বলবো। দরকার হলে ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন, এবং জেলাগুলো আর ব্লকের সাথে কমিউনিকেশন। সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয়। নিউজ 18 বাংলা।